প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা শুনছো প্রেত চক্র। তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের 84 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ প্রেত চক্রের 84 নম্বর এপিসোডে তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা আছে। প্রথম ঘটনাটা রাতে মাছ ধরতে গিয়ে একজনের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা, আর দ্বিতীয় ঘটনা যেটা আছে সেটা হচ্ছে রাতে জলসা দেখে ফেরার পথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে এক ব্যক্তির সাথে। তোমরা দুটি ঘটনায় শুনে দেখবে, আশা করছি দুটি ঘটনাই তোমাদের বেশ ভালো লাগবে। আর এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, সেটা হতে পারে তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেটাও তোমরা আমাদেরকে মেল করে পাঠাতে পারো বা হোয়াটসঅ্যাপ করেও আমাদেরকে পাঠাতে পারো। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর ঘটনা শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। চলো তাহলে আজকে প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? আমি ভালো আছি। আমার নাম মঈনুদ্দিন, বাংলাদেশ সাভার থেকে লিখছি। এটা আমার লাইফে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক অভিজ্ঞতা। ঘটনাটা যখন ঘটে তখন আমার বয়স মাত্র 14 বছর ছিল। এবার সরাসরি ঘটনায় আসি। তখন আমাদের এলাকায় কারেন্ট ছিল না। তখনকার দিনে দেশগ্রামে সন্ধ্যাবেলায় মানুষ হ্যারিকেন, কুপি বা টর্চ ব্যবহার করত। আমাদের বাড়িটা যেখানে ছিল সেখান থেকে কিছু দূরে গিয়ে একটা বড় বিল ছিল, আর তারপরে একটা খাল ছিল। ওই খালটা একটা নদীর সঙ্গে যোগ ছিল। সময়টা হচ্ছে তখন বর্ষাকাল সবেমাত্র শুরু হয়েছে। এই সময় গ্রামের অনেক ছেলেরা সন্ধ্যাবেলার দিকে হ্যারিকেন বা টর্চ নিয়ে মাছ কোপাতে যেত। আমি প্রায় অনেক দিন বাড়িতে ছিলাম না। মামার বাড়িতে কিছু অনুষ্ঠান থাকায় আমি সেখানে প্রায় সপ্তাহখানেক ছিলাম। তো সেদিন আমি সন্ধ্যাবেলার দিকে বাড়ি ফিরছি। আমার মামার বাড়ি ছিল আমাদের বাড়ির থেকে 2 গ্রাম পরে। পায়ে হেঁটে ফিরছিলাম। বিকালবেলা রওনা দিয়েছি। যখন আমি আমার গ্রামে ঢুকলাম তখন সন্ধ্যা হব। রাস্তায় আমার একটা বন্ধুর সাথে দেখা। তখন বন্ধুটা আমায় বলল, আরে মনা, কোথায় যাস? আমি দেখলাম আমার বন্ধু মামুদ আমাকে ডাকছে। আমার নাম হচ্ছে মঈনুদ্দিন, ওরা আমাকে মনা নামে ডাকতো। আমি তখন ওকে বললাম, আরে এই মামার বাড়ি থেকে ফিরছি। তখন মামুদ বলল, বিলে অনেক বর্ষার পানি জমেছে, অনেক মাছ উঠছে, চল আজকে 2 বন্ধু মিলে মাছ কোপাতে যাই। আমি বললাম, আজ না, কাল যাব। তখন মামুদ বলল, আরে কাল না, আজ যাব। বেশ চাঁদের আলো আছে, অনেক দিন মাছ মারতে যাই না, আজ তুই ফিরছিস, আজ তোকে যেতেই হবে আমার সঙ্গে মাছ ধরতে। আমি ওকে অনেক বোঝালাম যে আজ না, কাল যাব, কিন্তু ও এতটাই নাছোড়বান্দা যে আমাকে নিয়েই যাবে। তো 2 বন্ধু মিলে যুক্তি করার পর আমি বললাম, এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নি, তারপর রাত 10টা নাগাদ দুজনে মিলে বেরাবো, তুই ডাকতে আসবি কিন্তু। এবার মামুদ সম্পর্কে কিছু বলে রাখি। মামুদ হচ্ছে আমাদের গ্রামের ছেলে। ছোটবেলা থেকে একসঙ্গেই বড় হয়েছে, কিন্তু ওর একটা বড় নেশা আছে, সেটা হলো রাতে মাছ ধরতে যাওয়া। ও প্রায় দিনই রাতে মাছ ধরতে যায়। গ্রামে এমন কোনো জায়গা নেই, এমন কোনো বিল, খাল বা পুকুর নেই যেখানে ও রাতে মাছ ধরেনি। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ও একা একাই মাছ ধরত, মাঝে মাঝে কোনো বন্ধুকে তার সঙ্গে নিয়ে যেত। আমি খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছি। মামুদ প্রায় 10টার সময় আমার বাড়ি এসে হাজির হলো। দেখলাম ও একটা কোচ নিয়েছে আর মাছ রাখবার জন্য একটা মুগার সুতোর জাল নিয়েছে। এটা দেখে আমি ঘরের থেকে একটা ছোট হাত জাল আর একটা টর্চ নিলাম, নিয়ে বললাম, আজ কোন দিকে যাবি? মামুদ বলল, শেওড়া বিলের দিকে যাব। শেওড়া বিল নামটা পড়েছে ওই বিলের সামনের দিকে একটা বড় আশশেওড়া গাছ আছে। ওই গাছটার জন্যই সবাই ওই বিলটার নাম দিয়েছে শেওড়া বিল। আমাদের বাড়ির থেকে শেওড়া বিল পর্যন্ত যেতে প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটতে হয়। সেদিন বেশ চাঁদের আলো ছিল, তো টর্চ না জ্বালিয়ে আমি আর মামুদ দুজনে মিলে হাঁটতে থাকলাম। কাঁচা রাস্তা, 2 সাইডে বাঁশঝাড়, বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে। 2 বন্ধু মিলে গল্প করতে করতে হেঁটে চলেছি। প্রায় 15-20 মিনিট হাঁটার পর আমরা বিলের কাছে এসে পড়লাম। আমি প্রথমবার রাতে এই শেওড়া বিলে মাছ ধরতে এলাম।
যখন হেঁটে ওই শেওড়া গাছটার কাছে আসলাম, দেখলাম বেশ বড় আকারের একটা কালো বিড়াল ওই গাছটার নিচে বসে আছে। ওই রকম বড় আকৃতির বিড়াল আমি আগে কখনোই দেখিনি। প্রথমে আমি বেশ ভয় পেলাম। আমি ভয় পাচ্ছি দেখে মামুদ বলল, আরে ভয় পাস না, ওটা বিড়াল, কিছু করবে না। এই বলে আমার হাতটা চেপে ধরে আবার হাঁটতে থাকলো। বিলের কাছে যখন আসলাম, দেখলাম নিচে একটা নৌকা বাঁধা আছে, তার ওপরে যেন একজন বসে আছে। এই বিলে এই সময় অনেক মানুষই মাছ ধরতে আসে, সেই রকমই হয়তো কেউ মাছ ধরতে এসছে। আমি বললাম, মামুদ কোন দিকে যাবি? মামুদ বলল, কবরস্থানের দিকটা যাব। ওই বিলের পূর্ব দিকে একটা বেশ পুরনো আর বড় কবরস্থান আছে। ওই কবরস্থানের দিকটায় নাকি অনেক অদ্ভুত ঘটনা ঘটে, তাই যারা মাছ ধরতে আসে তারা সাধারণত ওই দিকটায় কেউ যায় না। আমি মামুদকে বললাম, না ওই দিকটা যাব না। তখনও বলল, আরে না, ওই দিকটা গেলে বেশি মাছ পাবো। সবাই তো আর ওই দিকটা যাবে না, তুই ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। আমি বললাম, তাহলে চল বিলের পাড় দিয়ে হেঁটে হেঁটে চলে যাই। মামুদ বলল, দাঁড়া, ওই মাঝি ভাইকে বলে দেখি যদি আমাদেরকে নামিয়ে দিয়ে আসে। আমরা দুজনে নিচের দিকে সেই নৌকাটার কাছে এগিয়ে গেলাম। মামুদ একটু জোরেই চেঁচিয়ে বলল, আরে ভাই, আমাদের একটু তোমার নৌকায় করে ওই কবরস্থানের দিকটা নামিয়ে দিয়ে আসবে? নৌকার ওপরে বসে থাকা লোকটা উত্তর দিল, একটু দাঁড়াতে হবে, আমার একজন বন্ধু আসার কথা আছে, সে আসলে তোমাদেরকে নিয়ে নামিয়ে দিয়ে আসবো। তখন আমরা বললাম, আমরা তখন দাঁড়াতে পারবো না, তুমি একটু নামিয়ে দিয়ে এসো না। ওনাকে কয়েকবার বলার পর উনি রাজি হয়। তারপর আমরা নৌকাতে উঠে বসি। নৌকাতে উঠে বসলাম ঠিকই, কিন্তু আমরা সেই নৌকার মাঝির মুখটা ঠিকভাবে দেখতে পেলাম না। আমি এবার মাঝির দিকে ভালো করে তাকালাম, দেখলাম কোমরে একটা লুঙ্গি খাটোভাবে পড়ে আছে, আর মাথায় একটা গামছা ঘোমটার মতন করে দেওয়া আছে। লোকটা একটা বাঁশের ডগা দিয়ে ঠেলা মেরে মেরে নৌকাটা চালাতে লাগলো। বিলের পানি তখনও খুব বেশি ওঠেনি, খুব জোর হলে আমার বুক পর্যন্ত হবে। প্রায় 5 থেকে 10 মিনিট নৌকা চালিয়ে সেই বিলের পূর্ব প্রান্তে আমাদেরকে নামিয়ে দিল। আমরা নৌকা থেকে নেমে পড়লাম। নৌকার মাঝিকে জিজ্ঞাসা করলাম, তুমি আবার যখন এই দিকে আসবে ফেরার সময় আমাদেরকে নিয়ে যাবে? মাঝি উত্তর দিল, তোমরা মাছ ধরো, আমি ঠিক আসব। আমি টর্চ জ্বালিয়ে হাত জাল দিয়ে মাছ ধরবার চেষ্টা করছি, আর মামুদ কোচ দিয়ে মাছ মারবার চেষ্টা করছে। ও বেশ কয়েকটা মাছও ধরে ফেলেছে। এই রকমভাবে বিলের সাইড দিয়ে মাছ ধরছি, হঠাৎ করে একটা আওয়াজ শুনে দুজনেই বেশ চমকে গেলাম। মনে হলো কবরস্থানের দিক দিয়ে কিছু একটা আমাদের দিকে দৌড়ে আসছে। তারপর হঠাৎ পরিবেশটা যেন পাল্টে গেল, প্রচণ্ড জোরে হাওয়া দিতে থাকলো। তারপর কবরস্থানের দিক দিয়ে একটা ঘুমানোর শব্দ ভেসে আসতে থাকলো। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। মামুদ দৌড়ে এসে আমার হাতটা চেপে ধরলো। তারপরেই কবরস্থানের দিক দিয়ে কেউ যেন ভারী গলায় বলে উঠল, তোরা এখান থেকে চলে যা, এইদিকে আর কখনো মাছ ধরতে আসবি না। তোরা এদিকে আসলে আমাদের খুব অসুবিধা হয়, সরে যা। তখনও নৌকাটা আমাদের দিক থেকে বেশি দূরে যায়নি। আমরা দুজনেই পরিমরি করে সেই নৌকাটার দিকে এগাতে থাকলাম, আর নৌকার মাঝিকে ডাকতে থাকলাম। নৌকাটা আমাদের দিকে এগিয়ে আসতে থাকলো। নৌকাটা এগিয়ে আসা মাত্র নৌকার মাঝি আমাদের দিকে দৌড়ে আসলো। সাথে সাথে সেই মাঝি আমার আর মামুদের গলাটা চেপে ধরল। আমি আর মামুদ প্রচণ্ড ভয়ে চিৎকার করতে থাকলাম। দেখলাম মাঝির চোখগুলো রক্তের মতো জ্বলছে। এতক্ষণ যে আওয়াজটা কবরস্থানের দিক দিয়ে শুনতে পাচ্ছিলাম, সেই কণ্ঠে এবার মাঝি কথা বলে উঠল। মাঝি এবার ভারী গলায় বলে উঠল, তোদের আজ মেরেই ফেলবো, তোদের এখান থেকে যেতে দেবো না। এই বলে আমাদের দুজনের গলা চেপে ধরে জোরে হাসতে থাকলো। আমরা ভাবলাম হয়তো এখান থেকে আর বেঁচে ফিরতে পারবো না। ভাগ্যক্রমে তখন আমার হাতে হাত জালটা ছিল। মুরব্বীদের কাছে শুনেছিলাম জিন ভূতেরা নাকি মাছের জালকে খুব ভয় পায়। তখন আমি সেই হাত জালটা সেই মাঝির ওপরে ফেলে দিই। সাথে সাথে ওই অবয়বটা আমাদের গলা ছেড়ে দিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। এটা দেখে আমি আর মামুদ দুজনে মিলে খুব জোরে চিৎকার দিয়ে সেখান থেকে পাগলের মতন দৌড়াতে থাকি।
ভাগ্যবশত সেই দিন বিলেতে আরও অনেকেই মাছ ধরতে আসে। সেই রকমই কিছু লোক আমাদেরকে পাগলের মতন দৌড়াতে দেখে চিৎকার করে ডাকে এবং থামতে বলে। তাদের গলার আওয়াজ শুনে আমরা দুজনেই থামি। তারা আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা দুজন এরকম পাগলের মতন দৌড়াচ্ছ কেন? তখন আমরা তাদেরকে জানাই যে আমরা দুজন মিলে ওই কবরস্থানের দিকে মাছ ধরতে গিয়েছিলাম এবং সেখানে একটা অবয়ব আমাদেরকে মারবার চেষ্টা করেছে, তাই আমরা সেখান থেকে ভয়ে দৌড়ে পালাচ্ছিলাম। এটা শুনে তারা আমাদেরকে বলল, তোমরা জানো না যে ওই কবরস্থানের দিকে রাতের বেলা কেউ মাছ ধরতে যায় না? ওই দিকে জিন ভূতের বাসা, ভুলেও আর ওই দিকে তোমরা কখনো যেও না। ওই রাতে আমাদেরকে তারা বাড়ি পৌঁছে দেয়। সকালে যখন ঘুম থেকে উঠি, গলার কাছে স্পষ্ট আঙুলের দাগ দেখেছি। জায়গাটা পুরো কালো হয়ে আছে, মনে হচ্ছিল ওখানটা পুড়ে গেছে। এরপর থেকে বেশ কয়েকদিন আমার শরীর খারাপ ছিল। আমার আর মামুদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি, কিন্তু জানতে পেরেছিলাম যে তারও খুব শরীর খারাপ। এরপর আমাকে কাছের এক মসজিদে নিয়ে গিয়ে সেখানকার ইমাম সাহেবের কাছে ঝাড়িয়ে আনে। তারপর আস্তে আস্তে আমার শরীরটা ঠিক হয়। এরপর মামুদার কোনো দিন রাতে একা মাছ ধরতে যায়নি। এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি অভিজ্ঞতা। আশা করছি তোমার ভালো লাগবে। তোমার জন্য অনেক ভালোবাসা, বাংলাদেশ সাভার থেকে। তাহলে কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটা? এই রকম রাতের বেলায় মাছ ধরতে যাওয়ার ঘটনা তোমরা অনেকেই শুনতে পাও, কিন্তু আজকের ঘটনাটা একটু অন্যরকম ছিল। আশা করছি তোমাদের ভালো লেগেছে। প্রথম ঘটনাটা শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে আশা করছি তোমরা এতক্ষণে লাইক কমেন্ট করে দিয়েছো। আর এই রকম ভয়ঙ্কর ঘটনা যদি তোমরা আরও শুনতে চাও তাহলে তোমরা বেশি করে আমাদের এই এপিসোডটাকে শেয়ার করে দেবে। তাহলে আরও নতুন কিছু বন্ধু হয়তো আমাদের সঙ্গে যুক্ত হবে এবং তাদের কাছে থাকা নতুন কিছু ভৌতিক অভিজ্ঞতা তারা আমাদের সঙ্গে শেয়ার করবে এবং সেই ঘটনাগুলোই আমি আবার তোমাদেরকে পড়ে শোনাতে পারবো। তাহলে এই এপিসোডটাকে তোমরা আরও বেশি বেশি করে শেয়ার করে দেবে। কয়েকজন বন্ধু আমাদের আগের এপিসোডে সুন্দর কয়েকটা কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলো আমরা দ্বিতীয় ঘটনা শেষে পড়ে শোনাবো। আশা করছি তোমরা ততক্ষণ আমাদের সঙ্গে থাকবে। তাহলে দেরি না করে আজকে দ্বিতীয় ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার, আমি রেশমা। আমি তোমার প্রেতচক্র পরিবারের সদস্য। তোমার বলা ঘটনাগুলো আমার খুব ভালো লাগে, তাই আমি এবং আমার ছোট বোন তোমার প্রেতচক্রের ঘটনাগুলো শুনি। আজ আমি আমার দাদুর সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা তোমার সঙ্গে শেয়ার করব। ঘটনাটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, তাই বাবা যেভাবে আমাকে ঘটনাটা বলেছিল আমি সেইভাবেই লিখছি। ঘটনাটা তুমি যদি পড়ে শোনাও তাহলে বাবার খুব ভালো লাগবে। তাহলে সরাসরি ঘটনায় যাই। ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে ঘটেছিল আমার বাবার বাবা মানে আমার নানার সাথে। তখনকার দিনে আজকের মতো কাছাকাছি কোনো সিনেমা হল ছিল না। তখন গ্রামে আশেপাশে মাঝে মাঝেই জলসা বসত। এই রকমই একদিন আমার নানা ও তার এক বন্ধু খবর পায় পাশের গ্রামে সারা রাত জলসা হবে। কিন্তু আমার নানার বাবা ছিল প্রচণ্ড রাগী। সে নানাকে যেতে বারণ করে, কিন্তু তাও নানা কারোর কথা না শুনে দুই বন্ধু মিলে পালিয়ে যায় জলসা দেখতে। জলসা দেখে যখন বাড়ি ফিরছে তখন প্রায় রাত 11টা-12টা হবে। তখনকার দিনে রাত 11টা-12টা মানে প্রায় গভীর রাত। চারদিক অন্ধকার এবং নিস্তব্ধ। নানার বন্ধু বলল যে থাক, আজ বাড়ি যাব না, এখানে সারা রাত জলসা দেখে কাটিয়ে দেব। কিন্তু নানা বলল যে না, বাড়িতেই এমনিতে বাবাকে বলে আসিনি, তার মধ্যে যদি বাড়ি না ফিরি বাবা প্রচণ্ড রাগ করবে, চল আমরা বাড়ি ফিরে যাই। এই বলে দুজনে গ্রামের রাস্তা ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখে একটা বড় গাছের নিচে একটা বউ বসে কান্না করছে। এখন কান্নার শব্দ পেয়ে তার বন্ধু বলল, এত রাতে কার বাড়ির বউ এইভাবে কান্না করছে আর কেন করছে, চল জিজ্ঞাসা করি। এই বলে নানা ও তার বন্ধু দুজনে মিলে সেই গাছটার দিকে এগিয়ে গেল এবং বউটাকে জিজ্ঞাসা করলো, তুমি এত রাতে এখানে বসে কাঁদছো কেন আর তোমার কি হয়েছে? বউটা কোনো উত্তর দিল না, সে ওখানেই বসে রইল। তারপর নানা আবার জিজ্ঞাসা করলো, কি হয়েছে বলো। তখন বউটা উঠে রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। নানারাও সেই বউটার পেছনে পেছনে যেতে শুরু করলো। নানারা
যে রাস্তাটা দিয়ে যাচ্ছিল সেটা মাঠের ডান দিকের রাস্তা, কিন্তু বউটা বাঁ দিক দিয়ে মাঠের ভেতরের দিকে চলল। নানারাও সেই বাঁ দিকের রাস্তাটা ধরে বউটার পেছনে পেছনে হাঁটতে থাকলো। কিছু দূর গিয়ে দেখলো পুরো ফাঁকা শুনশান এলাকা। হুট করে চোখের সামনে দিয়ে বউটা যেন কোথাও উবে গেল, আর দেখতে পাচ্ছে না। তখন নানার বন্ধুটা বলল, ভাই চল এখান থেকে, দরকার নেই আর ওই বউটার পিছু নিয়ে। নানার খুব সাহস ছিল, সে বলল, দাঁড়া না, দেখি মহিলাটা কোথায় গেল। এইরকমই নানা এদিক ওদিক সেই বউটাকে খুঁজছে। হঠাৎ করে কিছু একটা চেবানোর কর্মর আওয়াজ শুনতে পেল। নানারা সেই কর্মরের আওয়াজটা শুনে সেই আওয়াজটাকে অনুসরণ করতে লাগলো। এই রকমই কিছু দূর এগিয়ে যাওয়ার পর সামনে একটা বড় গাছ পড়ল, এবং সেই গাছটার পেছনে দাঁড়িয়ে পাশ দিয়ে উঁকি মেরে যেটা দেখলো সেটা দেখবার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। নানারা দেখলো ওখানে অসংখ্য বাচ্চাদের লাশ পড়ে আছে, আর ওই মহিলাটা একটা বাচ্চার লাশ হাতে নিয়ে তার লাশটাকে কড়মড় করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। নানা এবার ওই মহিলাটার দিকে ভালো করে তাকালো, দেখলো মহিলাটার চেহারা বিভৎস, চুলগুলো এলোমেলো, মুখ দিয়ে রক্ত বেরাচ্ছে, হাতের নখগুলো বড় বড় এবং জামা কাপড় কেমন ধূসর রঙের, আর পা দুটো পুরো উল্টো হয়ে আছে। এই দেখে নানা বিকট একটা চিৎকার দেয়, আর সেই মহিলাটা নানা এবং তার বন্ধুর দিকে ঘুরে তাকায়। এই দেখে নানা এবং তার বন্ধু ছুটে পালাচ্ছে। পালাতে পালাতে ঘাড় ঘুরিয়ে যখন দেখলো সেই মৃত বাচ্চাগুলো জেগে উঠেছে, এবং সেই মহিলার সাথে ওই মৃত বাচ্চাগুলো নানাদের পেছনে পেছনে ছুটছে। সেই জায়গা থেকে নানাদের বাড়ি যেতে খুব জোর 15 থেকে 20 মিনিট সময় লাগে, কিন্তু নানাদের মনে হচ্ছে তারা যেন অনেকক্ষণ ধরেই একই জায়গাতে দৌড়ে যাচ্ছে। তাদের গা হাত পা যেন অবশ হয়ে আসে, তাদের দৌড়াতেও খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও তারা যা হোক করে বাড়ির কাছাকাছি চলে আসে। যখন তারা বাড়িতে ঢুকতে যাবে তখন পেছন থেকে ওই মহিলাটা বলছে, আজ কপাল ভালো তাই বেঁচে গেলি, এরপর আর যদি কোনোদিন তোরা এই রাস্তায় আসিস তাহলে তোদের আর ছাড়বো না। বাড়ি পৌঁছে তারা হাঁপাতে হাঁপাতে বাড়ির দরজায় জোরে জোরে ধাক্কা দেয়। তখন বাড়ির লোক সবাই মিলে বেরিয়ে আসে। এখন বাড়িতে পৌঁছে নানা কিছু বলতে ভয় পাচ্ছে। তাদের এইভাবে হাঁপাতে দেখে বাড়ির লোকরা জিজ্ঞাসা করে যে তোমরা এইভাবে কেন হাঁপাচ্ছ। তখন নানারা পুরো ঘটনা তাদেরকে বলতে ভয় পায়, কারণ নানার বাবা খুব রাগী ছিল। সে ঘরে এসে তার মাকে সব ঘটনা বলে এবং কান্নাকাটি করে। সেই রাতের মতন নানার বন্ধু নানাদের বাড়িতেই থেকে যায়। মা বলে, ঠিক আছে, যা হোক হয়ে গিয়েছে, কাল সকালে আমি তোদেরকে হুজুরের কাছে নিয়ে যাব। সকাল হলেই মা আমাদের দুজনকে হুজুরের কাছে নিয়ে যায়, এবং হুজুর আমাদের একটা করে তাবিজ দেয় এবং ঝাড়ফুঁক করে দেয়। কিন্তু তারপর থেকে নানা আর একা একা রাতের বেলা বাইরে বেরাতো না। এই ঘটনার পর থেকে নানার কোনো দিন যাত্রা দেখতে যায়নি। এই ছিল আমার নানার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। আশা করছি তোমার ভালো লাগবে। তাহলে কেমন লাগলো আজকের ঘটনা দুটি? আজকের প্রত্যেকটি ঘটনাই কিন্তু বেশ ভয়ের ছিল। আশা করছি দুটো ঘটনাই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কোন ঘটনাটা বেশি ভয় লাগলো সেটাও তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। এর আগের এপিসোডে আমাদেরকে কয়েকজন সুন্দর সুন্দর কিছু কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলো এবার একটু পড়ে নেব। জয়া বণিক লিখছে, দারুণ লাগলো ঘটনাগুলো। তারপর অপর্ণা ভাদুরী লিখছে, খুব ভালো লাগলো ঘটনাগুলো। সুদেশনা সিনহা রায় লিখছে, দুটি ঘটনাই ভালো লাগলো। সরস্বতী হালদার তিনি কমেন্ট করেছে, ভালো লাগলো, লাইক ও সাবস্ক্রাইব করে দিলাম, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদেরকে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবার জন্য। আশা করছি এইভাবে পরবর্তী দিনেও আপনারা আমাদেরকে সাপোর্ট করে যাবেন। তোমরাও বেশি বেশি করে কমেন্ট করো ঘটনাগুলো তোমাদের কেমন লাগছে, তাহলে আমি আবার চেষ্টা করব তোমাদের সবার কমেন্টগুলো যাতে পড়ে শোনাতে পারি। আর এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছে কোনো সত্যিবতী ঘটনা আছে, সেটা হতে পারে তোমার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেটাও তোমরা কিন্তু খুব সহজে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। প্রেসচক্র23@gmail.com মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করেও আমাদেরকে ঘটনাগুলো পাঠাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে।
তোমরা যদি এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আর মনে রাখতে হবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্রই কিন্তু তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা খোলা মনে আমাদের ঘটনাগুলো শুনবে এবং আমাদেরকে সাপোর্ট করবে। আজকের এপিসোড এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে সোমবার কিছু নতুন ঘটনার সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।